ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ স্বাভাবিক আছো। তো লাস্ট দিন একটা ভিডিও তোমাদের সঙ্গে করেছিলাম। তো সেইটার কিছু কমেন্ট এসেছে, সেইটার কমেন্টের উপর ভিত্তি করে সেইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার উদ্দেশ্য একটাই, এই ভিডিওর মাধ্যমে তোমাদের আহ, যে ভগ্নাংশের ওপর যে বিভিন্ন রকম প্রশ্নগুলো আসতে পারে বা আহ, করেছে, তো সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব, যাতে তোমাদের ইন্টারভিউ বোর্ডে যদি এই ধরনের কোনো প্রশ্ন আসে, তোমরা যেন সঠিকভাবে তার উত্তরটা দিয়ে আসতে পারো। তো ভিডিওর শুরুতেই তোমাদেরকে একটাই অনুরোধ, যে তোমরা তোমাদের যে মনোবল, সেই মনোবল কখনোই হারাবে না। একদম খুব পজিটিভ মাইন্ড সেটআপে থাকো। আস্তে আস্তে অনেক পজিটিভ নিউজ তোমরা যত দিন যাবে তত পাবে, এবং সেইভাবে তোমরা কিন্তু নিজেকে সবসময় প্রিপেয়ার, মানে একদম প্রিপেয়ার করে রাখো, যেন যে নোটিফিকেশন আসলেই যেন তোমরা একদম ঝাঁপিয়ে পড়তে পারো, এবং তোমার জীবনের 5 থেকে 10টা মিনিট, সেরা 5-10 মিনিট যেন তোমরা বানাতে পারো। তো আমার আজকে যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে, তোমাদের লাস্ট যে ভিডিওটা আমি তোমাদেরকে দিয়েছিলাম, সেটা ছিল হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্র্যাকশন এবং হচ্ছে আমাদের রেশনাল নাম্বার, অর্থাৎ ভগ্নাংশ এবং হচ্ছে মূলদ সংখ্যার মধ্যে পার্থক্য। সেটা আশা করি তোমরা অনেকেই বুঝে গিয়েছো এবং অনেক পজিটিভ কমেন্ট পেয়েছে। একটু লাইক কমেন্ট দিলে কি হয়, আমিও বুঝতে পারি যে তোমাদের জিনিসটা কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে। যেটা 17 টেট যারা কোয়ালিফাই করেছিল, তাদের তাদের তরফ থেকে একটা রেসপন্স পেতাম, যে তারা কমেন্ট করতো, তাদের নিত্য নতুন প্রশ্ন করতো। তো যে কারণে আমি বুঝতে পারতাম যে ঠিক আছে, তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো আমাকে দিতে হবে। তো একটাই অনুরোধ, যদি তোমাদের সেরকম কোনো প্রশ্ন থাকে, তোমরা যদি চাও সেই প্রশ্নের উত্তরগুলো আমি আমার মতন করে তোমাদের সামনে উপস্থাপন করি, অবশ্যই মডিফিকেশন তোমাকেই করতে হবে, আমার কথা হুবাহু কখনোই নেবে না। কারণ তোমরাও যথেষ্ট যোগ্য, তোমাদেরও একটা সুযোগের জাস্ট অভাব। তো সেই কারণে বলবো, তোমাদের তরফে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই দেবে, নাহলে আমি আমার মতন তো দেওয়ার চেষ্টা অবশ্যই করব। তো তাহলে কি হবে, তোমাদের যদি, দেখো তোমাদের সঙ্গে তো আমি ফেস টু ফেস কথা বলছি না, যদি একটু কথাবার্তার মানে তোমাদের তরফ থেকে আমাদের বুঝে নিতে হয়, সেটা কিন্তু ওই কমেন্ট বা লাইকের মাধ্যমে আমাকে বুঝতে হবে। তো সেইগুলো তোমরা তোমরা যদি একটু পজিটিভলি করো, তাহলে কি হবে, আমিও একটু উৎসাহ পাবো। তোমাদের সঙ্গে এরকম আরো অনেক আলোচনা কিন্তু আমার করতে ভালো লাগবে, কারণ আমি ভাববো যে না, আমার জন্য আমার ছোট ছোট এরকম ভাই বোনরা আছে যারা আমার ভিডিওটা দেখবে। তো একটাই রিকোয়েস্ট, তোমাদের যদি মনে হয় যে না, এই পয়েন্টগুলো উত্তর আমার জানা দরকার, অবশ্যই তোমরা কিন্তু একটু কমেন্ট করবে। তো লাস্ট দিন আমাদের এক ভাবী শিক্ষক বা শিক্ষিকা প্রশ্ন রেখেছিল, যে ফ্র্যাকশনের ওপরে, যে 0 এবং 1কেও কি আমরা ফ্র্যাকশন বলতে পারবো। তো আমি অবশ্যই উত্তর দেব এবং ব্যাখ্যা সহকারে দেব, যে 0 এবং 1 এরা দুজনেই কিন্তু আমাদের অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। এবং আমরা যখন ডেফিনেশন দিয়েছিলাম তখন বলেছিলাম যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে লিখবো উইথ কন্ডিশন কিউ নট ইকাল টু জিরো। এবং এটাও বলেছিলাম পি এবং কিউ দুজনাই কোথায় থাকবে, না তো অখণ্ড সংখ্যার মধ্যে থাকবে। অর্থাৎ অখণ্ড সংখ্যা বলার অর্থ হচ্ছে যে সমস্ত সংখ্যাগুলো শুরু হচ্ছে 0 1 2 3 4 করে একদম ইনফিনিটি পর্যন্ত এগিয়ে গেল। তো দেখো, এই জিরোটা কিন্তু আমাদের এই অখণ্ড সংখ্যার দলের মধ্যেই আছে। অর্থাৎ আমরা বলতে পারবো, হ্যাঁ অবশ্যই জিরো একটা আমাদের ভগ্নাংশ হবে, এবং ওয়ানও কিন্তু আমাদের একটা ভগ্নাংশ হবে। তাহলে দেখবে, ওয়ানটা আমরা নর্মালি ব্যবহার করে থাকি, দেখবে যে কোনো অঙ্ক যখন আমরা করি, ধরো একটা বাঁশের অঙ্ক করছি, এত অংশ জলে, এত অংশ কাদায়, কত অংশ ফাঁকা। তো এরকম একটা প্রশ্ন আমরা ইউজ করে থাকি। বা একটা কাজ আমার এত অংশ কাজ হয়েছে, এত অংশ বাকি আছে, তাহলে বাকি অংশ কাজ করতে আমাদের কতদিন সময় লাগবে, এরকম অঙ্ক আমরা ছোটবেলায় করে এসেছি। তো সেই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে কমপ্লিট যে ওয়ার্ক বা কমপ্লিট যে আম, মানে সম্পূর্ণ যে বাঁশের দৈর্ঘ্য, এগুলো আমরা সবসময় এক অংশ ধরে কিন্তু কাজ করেছি। তো সেই জন্য এক অবশ্যই একটা ভগ্নাংশ কিন্তু হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ অংশ, হ্যাঁ, কমপ্লিট ফ্র্যাকশন মানে হচ্ছে এক হচ্ছে সম্পূর্ণ ভগ্নাংশের মধ্যে যাবে। আর জিরো, জিরোও কিন্তু একটা ভগ্নাংশ, কিন্তু একে আমরা খুব স্পেসিফিক ভাবে শূন্য ভগ্নাংশ চাইলে আমরা কিন্তু নাম দিতে পারি। কারণ দেখো, জিরোকে আমরা কিন্তু যে কোনো ভাবে কিন্তু আমরা প্রেজেন্ট করতে পারবো এই ফর্মে। দেখো, জিরোকে আমরা 0/1, জিরোকে আমরা 0/2, জিরোকে আমরা 0/3, বা ডট ডট ডট, আমরা যে কোনো একটা ফর্মে কিন্তু আমরা জিরোকে প্রেজেন্ট করতে পারবো। তো সেই কারণে আমরা বলতেই পারবো যে অবশ্যই জিরো কিন্তু একটা আমাদের কি হচ্ছে, ফ্র্যাকশন বা ভগ্নাংশের মধ্যে কিন্তু যাবে। এবং খুব স্পেসিফিক ভাবে আমরা তাকে শূন্য ভগ্নাংশ বললেও খুব একটা ভুল হবে না। আচ্ছা, আর জিরো তো মূলত সংখ্যার মধ্যেও থাকছে।
এই ছিল আমাদের গত দিনে যে কমেন্ট করেছিল যে ভাবি শিক্ষক বা শিক্ষিকা, তার প্রশ্নের উত্তর। এইবারে আমি তোমাদের যেটা ভাবলাম যে ভগ্নাংশের উপর যেহেতু তোমাদের প্রশ্ন আসছে, তা আমি ভাবলাম যে তোমাদের ভগ্নাংশ নিয়ে আরো দু একটা প্রশ্ন তোমাদের উত্তর মানে প্রশ্ন আসতে পারে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা যাক। তো আমরা ফার্স্ট যে প্রশ্নটা, যে যদি ভগ্নাংশকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের এক্সপার্ট প্রশ্ন করতে পারে যে কত রকম ভগ্নাংশ আছে, বা এক্সপার্ট আমাদের প্রশ্ন করতে পারে যে ভগ্নাংশ কাকে বলে। সেদিনও বলেছিলাম, আজকেও বলছি, যদি আমরা অমূলদ সংখ্যার সরি অখণ্ড সংখ্যার কনসেপ্টে যাই তাহলে তো ওইভাবে আমরা উত্তর দিতেই পারছি। নাহলে আমরা কি বলবো, একদম 3, 4 বা 1, 2 এর বাচ্চার জন্য আমরা বলবো দেখো একটা সম্পূর্ণ অংশ ছিল, সেই অংশ থেকে তুমি কিছু একটা অংশ নিয়ে নিলে বা কিছু অংশ তুমি ভেঙে তোমার কাছে নিয়ে নিলে। এই যে তুমি নিয়ে নিলে বা ওখানে একটা ভাঙা অংশ পড়ে থাকলো, দুটোই হলো আমাদের কি ভগ্নাংশ। এভাবে কিন্তু আমরা বাচ্চাদেরকে কিন্তু প্রেজেন্ট করব। যে ধরো তোমার কাছে একটা বিস্কিট ছিল, একটা গোল বিস্কিট ছিল বা একটা লম্বা চৌকো বিস্কিট ছিল, সেখান থেকে তুমি একটা টুকরো তুমি ভেঙে নিয়ে নিলে, তাহলে তোমার কাছেও একটা ভাঙা টুকরো, ওখানেও একটা ভাঙা টুকরো, এই দুটোই হলো কি ভাঙা অংশ, একটা অংশের ভাঙা অংশ, তাই এটা হলো আমাদের কি ভগ্নাংশ। তো এইভাবে আমরা বিষয়টাকে প্রেজেন্ট করতে পারি। এক্সপার্ট তারপরে তোমাকে প্রশ্ন করবে যে তাহলে বলুন তো যে ভগ্নাংশের কয়টি ভাগ ও কি কি। তখন তুমি বলবে স্যার নর্মালি ভগ্নাংশের আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আমাদের সামান্য ভগ্নাংশ, আর একটা হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ। এক্সপার্ট তোমাকে তারপরে প্রশ্ন করবে তাহলে বলুন আপনার ভাষাতে বা এমনি সংজ্ঞা অনুসারে দশমিক সরি সামান্য ভগ্নাংশ কাকে বলে এবং দশমিক ভগ্নাংশ কাকে বলে, একটা কোনো পার্থক্যের সাহায্যে বোঝান। আর একবার বলছি প্রশ্নটা, যে সামান্য ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ বলবে একটা কোনো একটা উদাহরণের সাহায্যে বা একটা কোনো লজিকের সাহায্যে আপনি বুঝিয়ে দেন যে সামান্য ভগ্নাংশ এইগুলোকে বলে আর দশমিক ভগ্নাংশ এইগুলো বলে, এবং যে যার সাপেক্ষে এই পার্থক্যটা নির্ণয় হবে সেটা কে। তো আমি একটু বলার চেষ্টা করছি যে আমরা সবাই জানি যে ভগ্নাংশ বা ফ্র্যাকশন যেটা আমাদের থাকে, সেই ভগ্নাংশের কিন্তু আমাদের কি হয়, ভগ্নাংশের কিন্তু আমাদের দুটো ভাগ, একটার নাম হচ্ছে আমাদের লব, আর একটার নাম হচ্ছে আমাদের হর। তো এই ভগ্নাংশের যে দুটো ভাগ আমরা পাবো, একটা হচ্ছে সামান্য ভগ্নাংশ এবং একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ, সেই জিনিসটা বা সেই পার্থক্যটা তৈরি করবে কি আমাদের এই হর। অর্থাৎ যদি কোনো ভগ্নাংশের যদি কোনো ভগ্নাংশের হরে 10 বা 10-এর কোনো ঘাত, মানে ধরো 10 থাকলো বা 100 থাকলো বা 1000 থাকলো বা ডট ডট ডট, মানে 10-এর পাওয়ারে পাওয়ারে বাড়তে বাড়তে চলে যাচ্ছে, দেন তখন আমাদের যে ভগ্নাংশটা পাবো সেই ভগ্নাংশের নাম দেব আমরা কি, সেই ভগ্নাংশের নাম দেব আমরা দশমিক ভগ্নাংশ। তো আমি আরেকবার বলার চেষ্টা করছি, যে ভগ্নাংশের হরে, যে ভগ্নাংশের লব আমার যা ইচ্ছা তাই হোক, আমার লব নিয়ে কোনো সমস্যা নেই, শুধু ভগ্নাংশের দুটো ভাগ, যে সামান্য ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ কিভাবে হবে, বলছে যদি কোনো ভগ্নাংশের হরে 10 বা 10-এর ঘাতে কোনো সংখ্যা বসে যায়, তখন সেই ধরনের ভগ্নাংশগুলোকে আমরা বলবো কি দশমিক ভগ্নাংশ। তাহলে বাকি যে ভগ্নাংশ থাকলো সেই ভগ্নাংশকে আমরা বলছি কি, সেই ভগ্নাংশকে আমরা বলছি সামান্য ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ তার মানে কি না, তো 10 বাদে, এই নিচে 10 বাদে অন্য যা ইচ্ছা বসুক, নিচে হরে যা ইচ্ছা বসুক 10 বাদে, সেই ধরনের ভগ্নাংশকে বলবো আমরা কি সামান্য ভগ্নাংশ। যেমন আমি উদাহরণস্বরূপ নিতে পারি, ধরো 3/5, 6/7, ধরো 8/7, এই ধরনের যে ভগ্নাংশগুলো দেখো এদের নিচে কিন্তু 10 নাই। ধরো তোমার মনে প্রশ্ন হতে পারে যে আমি হয়তো 23/50 নিয়ে নিলাম, তোমার মনে প্রশ্ন হতে পারে এখানে তো 10 আছে। না, এখানে 10 থাকলেও কিন্তু একটা 5 গুণ অবস্থায় আছে। আর দশমিক ভগ্নাংশে কি হবে, দশমিক ভগ্নাংশে কিন্তু এই যে 10-এর পাওয়ারটাই থাকবে। অর্থাৎ সেই ধরনের ভগ্নাংশগুলোকে কিন্তু আমরা দশমিক ভগ্নাংশ বলবো। তাহলে তোমাদের যদি মনে প্রশ্ন আসে তাহলে সামান্য ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশের মধ্যে পার্থক্য কি, তাহলে আমরা একটাই বলবো যে স্যার এই ভগ্নাংশের ভাগটা হয় হরের উপর নির্ভর করে। যদি হরে 10 বা 10-এর ঘাত কেউ থেকে যায়, তখন সেই ধরনের ভগ্নাংশগুলোকে আমরা দশমিক ভগ্নাংশ বলবো। আর হরে 10 বাদে যদি অন্য কোনো সংখ্যা থাকে, তখন সেই ধরনের ভগ্নাংশগুলোকে আমরা সামান্য ভগ্নাংশ বলবো। ঠিক আছে? আচ্ছা, এই ছিল আমাদের সামান্য ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশের প্রথম ধারণা। এইবারে এই যে সামান্য ভগ্নাংশটা আছে, আমি সেই সামান্য ভগ্নাংশটা একটু বলার চেষ্টা করছি, তারপরে আমরা দশমিক ভগ্নাংশে যাব।
ঠিক আছে। এইবারে এই সামান্য ভগ্নাংশের আমরা যদি ভাগ দেখি, যে সামান্য ভগ্নাংশকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি, তাহলে আমরা যেগুলো জানি, প্রথমে আমরা যদি এটা লিখে নিই যে সামান্য ভগ্নাংশ, এই ভগ্নাংশে যদি আমরা ভাগে আসি, সেই ভাগে আমরা প্রথমে যেটা আমরা সবাই আলোচনা করি সেটার নাম হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, প্রথমে আমরা এটা সবাই জানি যে প্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ মানে কি? ভগ্নাংশ মানেই তার কি থাকবে? ভগ্নাংশ মানেই তার একটা থাকবে লব, আর তার একটা থাকবে কি আমাদের হর। তো প্রকৃত ভগ্নাংশের ডেফিনেশনে বলছে যে সামান্য ভগ্নাংশের লবটা কি হবে? ছোট। আমি একটা উদাহরণ জাস্ট লিখে রাখছি, ধরো 2/3। যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড়, সেই ধরনের ভগ্নাংশকে আমরা কি বলবো? প্রকৃত ভগ্নাংশ। নেক্সট আমরা অপ্রকৃততে আসবো। অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত কি? প্রকৃতর ঠিক উল্টো, অর্থাৎ লব বড় আর হর হচ্ছে আমাদের ছোট। তাহলে এই গেল আমাদের অপ্রকৃত। তারপরে নেক্সট আমরা যেটা পাবো সেই ভগ্নাংশের নাম হচ্ছে কি না, তো আমাদের মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কাকে বলা হয়? যেমন ধরো এই যে 3/2 আছে, আমরা যদি এটাকে ভেঙে নিই তাহলে আমরা কি পাবো? 1/1/2। এখান থেকে এটা কিন্তু খুব সুন্দর প্রশ্ন আমাদের এক্সপার্ট করতে পারেন, সেটা তো আমি আসছি। তো মিশ্র ভগ্নাংশ কেন বলা হচ্ছে? দেখো এই যে 1/1/2 আছে, এটাকে আমরা কিন্তু ভেঙে 1+1/2 এই আকারেও কিন্তু লিখতে পারবো। অর্থাৎ এই 1টা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, আর হাফ হচ্ছে আমাদের কি? ভগ্নাংশ। কি বললাম, বোঝা গেল? 1 হচ্ছে আমাদের একটা পূর্ণ সংখ্যা, আর হাফ হচ্ছে আমাদের ভগ্নাংশ। অর্থাৎ আমাদের এই মিশ্র ভগ্নাংশের মধ্যে কে থাকলো? একটা পূর্ণ সংখ্যা থাকলো, তার সঙ্গে কিন্তু একটা আমাদের ভগ্নাংশ থাকলো। আরো একটা উদাহরণ আমরা নিয়ে নিচ্ছি, ধরো 5/2। 5/2, তাহলে 5/2 কে আমরা কি লিখতে পারবো না, তো 2 পূর্ণ 1/2। তার মানে 2+1/2, এই যে একটা পূর্ণ সংখ্যা এবং তার সঙ্গে কিন্তু একটা ভগ্নাংশ, সেই জন্য আমাদের এটা মিশ্র ভগ্নাংশ। প্রশ্ন করবে অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশের মধ্যে সম্পর্ক কি? তখন আমরা বলবো স্যার অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ দুটোই কিন্তু একই জিনিস, শুধু তাদের প্রকাশভঙ্গিটা আলাদা। প্রকাশভঙ্গি আলাদা কেন? এই যে আমরা অপ্রকৃত ভগ্নাংশকে আমরা এইভাবে p/q আকারে লিখে থাকছি, আর মিশ্র ভগ্নাংশকে কিন্তু আমরা এই পূর্ণ আকারে লিখছি 1/2। জাস্ট শুধু আমাদের প্রকাশভঙ্গিটা শুধু আলাদা, বাদবাকি কিন্তু দুটো জিনিসের মান কিন্তু সমান অবশ্যই হবে। আচ্ছা, এই তিনটে তো আমরা সকলেই জানতাম। এরপরে আরো একটা ভগ্নাংশ আমরা যদি মনে করি নাম দেব, চাইলে আমরা দিতেই পারি সিম্পল ফ্র্যাকশন বা সরল ভগ্নাংশ। সরল ভগ্নাংশ আর আলাদাভাবে কিছুই নাই, এই প্রকৃত অপ্রকৃত মিশ্র এগুলোর মধ্যে থেকেই আমরা বলতে পারি সেগুলোকে সরল ভগ্নাংশের মধ্যেও রাখতে পারি। কেন বলছি? কারণ সরল ভগ্নাংশের ডেফিনেশনে বলছে যে সেই সমস্ত ভগ্নাংশকেই সরল ভগ্নাংশ বলবো যেখানে আমাদের লব এবং হরে কোনো পূর্ণ সংখ্যা থাকবে। তার মানে আমাদের দেখো এখানে লব এবং হরে তো সব পূর্ণ সংখ্যায় আছে, তো সেই কারণে এই সরল ভগ্নাংশটাকে খুব একটা গুরুত্ব কিন্তু আমাদের পাচ্ছে না। নেক্সট যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে কমপ্লেক্স ফ্র্যাকশন, বা যেটাকে আমরা বলে থাকবো কি না, তো জটিল ভগ্নাংশ। এইটা আমাদের জানার বিষয় আছে। তো জটিল ভগ্নাংশ কি? জটিল ভগ্নাংশ বলছে যার লব এবং হর, যার লব এবং হর দুই জায়গাতেই একটা করে ফ্র্যাকশন থাকবে। যেমন ধরো ওপরে হয়তো 1/2 আছে, নিচে হয়তো 1/3 আছে। অর্থাৎ যার লবেও একটা ভগ্নাংশ, যার হরেও একটা ভগ্নাংশ, এই ধরনের ভগ্নাংশ যখন আমরা পাবো তখন তাদেরকে আমরা বলবো কিন্তু জটিল ভগ্নাংশ, বা ইংরেজিতে বললে কমপ্লেক্স ফ্র্যাকশন। অর্থাৎ তোমাদের প্রশ্ন আসতে পারে যে এক্সপার্ট যদি তোমাদের জিজ্ঞাসা করেন যে আচ্ছা বলুন তো তাহলে জটিল ভগ্নাংশ বিষয়টা কি, তখন বলবো স্যার যে ভগ্নাংশের লব এবং হর উভয়ই কোনো একটা ভগ্নাংশ, তখন সেই ভগ্নাংশকে আমরা কিন্তু কি বলবো? জটিল ভগ্নাংশ। এবার এখান থেকে আবার প্রশ্ন আসবে, তাহলে কি জটিল ভগ্নাংশ কি আমরা শুধু p/q আকারে কোনো পূর্ণ সংখ্যা লিখতে পারবো না? হ্যাঁ অবশ্যই পারবো, শুধু প্রকাশভঙ্গিটা আলাদা। কারণ দেখো আমরা যেটা লিখেছি সেটাকে তো আমরা পরের লাইনেই চেঞ্জ করে নিতে পারবো, 1/2 গুণিত 3/1, তার মানে কি পেলাম? 3/2। তাহলে এই জটিল ভগ্নাংশটা সে ঘুরে ফিরে সরল, সরলের মধ্যে প্রকৃত বা অপ্রকৃত বা মিশ্র, এই তিনটের মধ্যে কোনো একটা রূপ ধারণ করবে। অর্থাৎ জটিল ভগ্নাংশ মানেও সে ঘুরে ফিরে প্রকৃত বা অপ্রকৃত বা মিশ্র,
কোনো একটা রূপ কিন্তু ধারণ করবে। অর্থাৎ আমাদের মেন সেই প্রকৃত অপ্রকৃতর মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকলো, কিন্তু আমাদের প্রকাশ ভঙ্গিটা কিন্তু কি হলো, আলাদা হলো। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমাদের এক্সপার্ট যেহেতু জানেন তুমি প্রকৃত জানো, তুমি অপ্রকৃত জানো, তুমি মিশ্র জানো, এক্সপার্ট তোমাকে প্রশ্ন করবে কিন্তু জটিল থেকে। তো সেই জন্য আমার উদ্দেশ্য, তোমাকে যদি সেই প্রশ্নটা করে তুমি যেন অ্যান্সারটা দিয়ে আসতে পারো। তাহলে জটিল ভগ্নাংশ গেল। লাস্ট আমরা আরেকটা ভগ্নাংশকে নিয়ে আলোচনা করব, যে ভগ্নাংশের নাম হচ্ছে আমাদের যৌগিক ভগ্নাংশ। যে ভগ্নাংশের নাম কি বললাম, যৌগিক যৌগিক ভগ্নাংশ। তো যৌগিক ভগ্নাংশটা কি, কোনো একটা ভগ্নাংশের আবার অভগ্নাংশ। দেখবে বলবে যে 2/3 এরকম ভাবে লেখা থাকে, দেখবে 2/3 হয়তো 4/5 অংশ বা কিছু এরকম ধরো লিখে দিয়েছে, যে 2/3 একটা ভগ্নাংশ, তার 4/5 অংশ। তার মানে কি, এই এর মানে এখানে গুণ চিহ্ন হিসেবে কাজ করবে, তার মানে 2/3 গুণিত 4/5 এরকম, তাহলে কাটা গুণ করলে কত হচ্ছে 8/15। তো বিষয়টা হচ্ছে এরকম, মানে ভগ্নাংশর ভগ্নাংশ। তো এই ধরনের ভগ্নাংশগুলোকে আমরা কি বলবো তখন, যৌগিক ভগ্নাংশ, বা আমরা যে ইংরেজিতে বলবো কি কম্পাউন্ড ফ্র্যাকশন। তো আরো একবার বলে দিচ্ছি, যে যৌগিক ভগ্নাংশ মানে কি, ভাষাটা এরকম থাকবে, যেমন দেখবে আমরা সরল সুদ অঙ্কগুলো করতে গিয়ে আমরা বলি যে আসল সুদের 2/5 অংশ, মানে দেখা যাচ্ছে আসলের 2/3 অংশ সুদের 4/5 অংশের সঙ্গে সমান। তার মানে এই যে এই ধরনের কিছু বলা হয় ভগ্নাংশের ভগ্নাংশ। তারপরে ধরো একটা হয়তো অঙ্ক দিয়ে দিল, যে আমরা যখন সরল করি দেখবে সরলে কিন্তু এরকম থাকে যে 2/5 এর 3/4 অংশ। তার মানে কি বলতে চাইছে এখানে ভগ্নাংশের ভগ্নাংশ, ঠিক আছে। তো এরকম যদি হয় তখন সেই ভগ্নাংশগুলোকে আমরা বলবো কি যৌগিক ভগ্নাংশ। আরো একটা ভগ্নাংশ সম্পর্কে আমরা এখানে আলোচনা করব, সেই ভগ্নাংশের নাম হচ্ছে সমতুল্য ভগ্নাংশ, ঠিক আছে। এই ভগ্নাংশগুলোর বাদ দিয়েও আরো একটা ভগ্নাংশ নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি, সেই ভগ্নাংশের নাম হচ্ছে কি না, তো সমতুল্য ভগ্নাংশ, ঠিক আছে, সমতুল্য ভগ্নাংশ। তো এই সমতুল্য ভগ্নাংশ মানে কি বলতে চাইছে, তো সমতুল্য ভগ্নাংশ মানে কি, যেটা বলছে আমাদের ইংরেজিতে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। তো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনটা আর কিছুই না, জাস্ট যে কোনো একটা আমরা ভগ্নাংশ যদি নিয়ে নিই, যেমন এখানে আমাদের 2/3 আছে, এই 2/3 আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। এইবারে আমাদের ভগ্নাংশের একটা তো ধর্ম আছে, ভগ্নাংশে যেমন আমরা ধরো একটা দাঁড়িপাল্লা, একটা দাঁড়িপাল্লাতে একদিকে থাকবে আমাদের বাটখারা, একদিকে থাকবে আমাদের সেই পদার্থ। এবার পদার্থ বা বস্তু যেটা আমরা রাখবো সেই সমপরিমাণ যদি বাটখারা রাখি তবে তো সূচকটা কিন্তু একদম লেভেলে থাকবে। তো ঠিক ভগ্নাংশের ক্ষেত্রেও তাই, একটা ভগ্নাংশকে যদি আমরা কোনো সংখ্যা দিয়ে গুণ করি বা ভাগ করি, এবং সেটা যদি লব এবং হর উভয় জায়গাতে করি, তাহলে ভগ্নাংশের মান কিন্তু কোনো পরিবর্তন হবে না। তো ওই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা এই ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বা সমতুল্য ভগ্নাংশের মান পাবো। ধরো এখানে 2/3 আছে, আমরা যদি এর লবের সঙ্গে একটা সংখ্যা দিয়ে গুণ করে দিচ্ছি, হয়তো 5 দিয়ে গুণ করছি, আর হরকেও 5 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কত পাবো, 10/15। তাহলে যেটা আমাদের 2/3 সেটাই কিন্তু আমাদের 10/15 পেলাম। তাহলে এখান থেকে কিন্তু আমরা বলে দিতেই পারবো যে এই 2/3 এবং মানে এই 2/3 আর এখানকার আমাদের এই 10/15, এরা দুজন কিন্তু কি হলো, আমাদের সমতুল্য ভগ্নাংশ হলো। আবার মজার বিষয় কি, যদি আমরা মনে করতাম যে 10/15 আমরা পেয়েছি, ঠিক আছে, এই 10/15কে আমরা যদি ভাবি 5 দিয়ে ভাগ করবো, যে এখানেও 5 দিয়ে ভাগ করলাম, এখানেও 5 দিয়ে ভাগ করলাম, তাহলে কত পাবো, 2/3 পাবো। তাহলে এটাও আমাদের কি হবে, সমতুল্য ভগ্নাংশ হবে। অর্থাৎ সমতুল্য ভগ্নাংশ মানে কি বলতে চাইছে, যে ভগ্নাংশের লব এবং হরকে কোনো সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করে যে নতুন একটা ভগ্নাংশ পাবো, সেই ভগ্নাংশটা হলো প্রথম ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ। যেমন আমরা এখানে 2/3 তার সঙ্গে 5 দিয়ে গুণ করে 10/15 পেলাম, তাহলে 10/15 এবং 2/3 এরা পরস্পর কি হলো, সমতুল্য ভগ্নাংশ। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এইবারে এই ভগ্নাংশের টপিকের উপর আলোচনা করে আমরা আরো একটা নতুন জিনিসে প্রবেশ করব, তার নাম হচ্ছে আমাদের কি, অনন্যক, ঠিক আছে। এই অনন্যক কনসেপ্টটা কিন্তু আমাদের খুবই জানার প্রয়োজন, কারণ এইটার উপর নির্ভর করে কিন্তু আমাদের বেশ কিছু কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু আমাদের আসবে। তো অনন্যক জিনিসটা কি, প্রথমে বলে দিই, কোন সংখ্যার অনন্যক সেই সংখ্যাই হবে যখন দুটো সংখ্যা গুণ করলে 1 পাবো। আরো একবার বলছি, যে কোনো সংখ্যার
যে কোনো সংখ্যার অনন্যক সেই সংখ্যার হবে যখন তাদেরকে গুণ করলে গুণফল আমরা কত পাবো? 1 পাবো। যেমন ধরো তোমাকে বললো 7, তোমাকে বললো ধরো 7, 7 এর অনন্যক কত? তাহলে আমরা বলবো 7 এর সঙ্গে কত গুণ করলে আমরা 1 পাবো। দেখো 7 এর সঙ্গে 1/7 করলে এই দুটো গুণ করলে আমরা 1 পাচ্ছি। তখন আমরা বলতে পারবো যে অতএব 7 এর অনন্যক, 7 এর অনন্যক কত পেলাম আমরা? 1/7। তো এই বিষয়টা কিন্তু আমাদের, সরি বানানটা মনে হয় ভুল হলো, দন্তন্য ক, ঠিক আছে? তার মানে আমাদের কি বলছে যে 7 এর অনন্যক হচ্ছে 1/7, ইংরেজিটাকে যেটা আমরা বলি রেসিপ্রোকাল, অর্থাৎ যে কোনো একটা নাম্বার থাকবে সেই নাম্বারের অনন্যক বা রেসিপ্রোকাল কত হবে সেটা কত। এইবারে এইটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে আমি কেন এইভাবে বললাম? এটা তো আমি এইভাবে বলতে পারতাম যে যে কোনো সংখ্যার অনন্যক হচ্ছে তার উল্টোটা। যেমন ধরো 5, 5 এর অনন্যক 5 মানে কি? 5 মানে 5/1, তাহলে এর অনন্যক হবে কত? 1/5। তো আমি তো এইভাবে বলতে পারতাম। কেন আমি এইভাবে বললাম? তো এইভাবে বলার পেছনে আমাদের একটা লজিক আছে, সেই কারণে কিন্তু আমি বললাম। তাহলে এইখান থেকে আমাদের কি প্রশ্ন আসতে পারে কনসেপচুয়াল? এইখান থেকে প্রশ্ন আসবে যেটা, সেটা কিন্তু আমাদের এই দুটো ভগ্নাংশকে নিয়ে আসবে, একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত। কি রকম প্রশ্ন দেখো, ধরো একটা প্রকৃত ভগ্নাংশ আমরা নিয়ে নিচ্ছি, প্রকৃত ভগ্নাংশটা নিয়ে নিলাম আমরা 5/7, ঠিক আছে? এইবার একটু মজার বিষয় দেখো, যদি প্রকৃত ভগ্নাংশ 5/7 হয়, এর যদি আমরা অনন্যক নিই, অনন্যক মানে আমরা কি বললাম? যে সংখ্যাটা নেব তাকে উল্টে দিলে সেটা তার অনন্যক হয়। কেন? দেখো 5/7 যদি নিয়ে থাকি আমরা, 5/7 এর উল্টোকে 7/5, দেখো এরা দুজন কাটাকাটি করলে কত হচ্ছে? 1 হচ্ছে। তো আমরা একটু আগে তো ডেফিনেশনে ওটাই বললাম যে কোনো সংখ্যার সঙ্গে যে সংখ্যা গুণ করলে আমরা 1 পাবো, তাহলে প্রথম সংখ্যার অনন্যক হবে সেই সংখ্যাটা। তাহলে 5/7 কে যদি আমরা উল্টে দিই তাহলে কত পেলাম? 7/5, আর এই দুটো গুণ করে তো 1 হলো। তার মানে আমরা কি বলতে পারবো? এই 5/7 এর অনন্যক কে হলো? 7/5। আবার মজার বিষয় দেখো, 7/5 একটা কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন টানতে পারি? যে প্রকৃত ভগ্নাংশ, যে প্রকৃত ভগ্নাংশের অনন্যক হবে একটা অপ্রকৃত ভগ্নাংশ। আবার বিপরীতটাও সত্য, অপ্রকৃত ভগ্নাংশের কোনো অনন্যক কে হবে আমাদের? প্রকৃত ভগ্নাংশ। এইবার তোমাকে এক্সপার্ট প্রশ্ন করবে, কনসেপচুয়াল প্রশ্ন, যে তাহলে বলুন তো শূন্যের অনন্যক কত? তাহলে বলুন তো শূন্যের অনন্যক কত? তোমরা একটু নিজে নিজে ভাবো যে শূন্যের অনন্যক কত হবে? শূন্যের অনন্যক কত হবে? তাহলে দেখো শূন্য একটা সংখ্যা, এবার দেখো শূন্য একটা সংখ্যা, এর সঙ্গে কত গুণ করলে আমরা 1 পাবো? শূন্য একটা সংখ্যা, এর সঙ্গে কত গুণ করলে আমরা 1 পাবো? এবার ভেবে দেখো এটা কি কোনোদিন পাওয়া সম্ভব? সেই জন্যই প্রথম উদাহরণটা আমি গুণ আকারে দিয়ে বোঝালাম। শূন্যের সঙ্গে এমন কোনো সংখ্যা পাবে না যাকে গুণ করে তুমি 1 করতে পারবে। অর্থাৎ আমরা বলবো এই যে শূন্য, এই শূন্যের কিন্তু কোনো অনন্যক নেই। এই বিষয়টা কিন্তু আমরা যেন মাথায় রাখি। অর্থাৎ যে কোনো সংখ্যার ক্ষেত্রে আমরা উল্টে দিলে অনন্যক পাচ্ছিলাম, কিন্তু শূন্যকে তার উল্টে দিতে পারবো না, কারণ আমরা সবাই জানি শূন্য দিয়ে কাউকে ভাগ করা যায় না। শূন্য দিয়ে কাউকে ভাগ করা যায় না, এবং কেন যায় না সেটাও কিন্তু বহুবার আমরা কিন্তু আলোচনা করেছি। তো এটাই বলবো যে আমাদের এখানে শূন্যের কিন্তু কোনো অনন্যক কিন্তু আমাদের থাকলো না। তো এই হচ্ছে মোটামুটি সামান্য ভগ্নাংশের যে ভাগগুলো আছে আমি একটু আলোচনা করার চেষ্টা করলাম। এইবারে তোমাদের সঙ্গে একটু দশমিক ভগ্নাংশটাও একটু আলোচনা ভাবছি করে দেব, কারণ একটা ভিডিওর মাধ্যমে তাহলে তোমাদের ভগ্নাংশের যত খুঁটিনাটি সেগুলো কিন্তু আমি আলোচনা করতে পারবো। তো দশমিক ভগ্নাংশের যে ব্যাপারটা, সেই ভগ্নাংশের ব্যাপারটা যখন আসবো সেটা বলে দিই। তো এটা তোমার শুরু হয়েছিল প্রথম শতকে, ঠিক আছে? এবং প্রথম শতকে শুরু হয়েছিল, এবং সেটা কোথায় না তো আমাদের যে চীন দেশ আছে সেই চীন দেশে। এমনও প্রশ্ন কিন্তু করে, আমাকেই করেছিল প্রাইমারি ইন্টারভিউতে, যে এই যে ত্রিকোণমিতি আছে গণিতের, সেই ত্রিকোণমিতি প্রথম কোন দেশে আমাদের শুরু হয়েছিল? তো আমরা জানি সবাই ত্রিকোণমিতির যে জনক হিপোক্রেটাস, ওনারা হচ্ছে গ্রিস দেশ থেকে বা গ্রিক থেকে উনি এসেছিলেন। তো সেই জন্য আমি ওটা গ্রিক বলেছিলাম। হ্যাঁ, ত্রিকোণমিতির জনক ওনাকেই বলা হয়। অনেকে আবার হয়তো মিশর বলবে। তো এগুলো নিয়ে ধরো হয়তো বিভিন্ন মতবিরোধ থাকতেই পারে,
যে হিপোক্রেটাস যেহেতু আমাদের ফাদার অফ ট্রাইগোনমেট্রি বলা হয়, তো সেই হিসাবে আমি গ্রিক বলেছিলাম। তো সেটা অবশ্যই চর্চার বিষয় কি হবে। তো আমি একটু বিস্তারিত বলে দিই যদি বলতে হয়। আমি ছোট্ট করে তোমাদের জন্য নোট করে রেখেছি যে প্রথম শতকে চীনে সর্বপ্রথম এই দশমিক ভগ্নাংশের ব্যবহার কিন্তু শুরু হয়। ইহুদি, আমরা সবাই জানি ইহুদি একটা খুবই ট্যালেন্টেড একটা গোষ্ঠী। সেই ইহুদি গণিতবিদ ইমানুয়েল ইমানুয়েল বনফিল্ডস, আমি বানানটা লিখে দিচ্ছি, ইমানুয়েল, অবশ্যই একটু একটু মনে রাখতে হবে, ঠিক আছে। ইমানুয়েল, সবই তো ধরো বিদেশি নাম, ঠিক আছে। ইমানুয়েল বনফিল্ডস, জাস্ট বানানটা এরকম আছে। ইমানুয়েল বনফিল্ডস 1350 সালের কাছাকাছি দশমিক ভগ্নাংশের আবিষ্কার কিন্তু করেছিলেন, এবং ইনি জাতিতে ছিলেন কি ইহুদি জাতি সম্প্রদায়ের, ঠিক আছে। কিন্তু সেটা প্রকাশ করার জন্য কোনো চিহ্ন তৈরি করেনি, ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে ইমানুয়েল বনফিল্ডস তিনি কিন্তু আমাদের দশমিক ভগ্নাংশের জাস্ট একটা ব্যবহার উনি করেছিলেন বা প্রকাশ করেছিলেন, কিন্তু কোনো চিহ্ন কিন্তু উনি বানিয়েছিলেন না। তার পরবর্তীতে আধুনিক ইউরোপে এর যখন প্রচার আস্তে আস্তে বাড়তে থাকে, তারপরে সাইমন স্টিভেন বলে একজন আছেন, নামটা লিখে দিচ্ছি, এগুলো মনে রাখার চেষ্টা করবে। যদি তোমাদের কিছু প্রশ্ন এইভাবে চলেই আসে তাহলে যেন তোমরা অ্যান্সারটা দিয়ে আসতে পারো। যে সাইমন স্টিভেন বলে একজন আছেন, উনি 16 শতাব্দীতে দশমিকের চিহ্ন প্রথম প্রচলন করলেন, এবং চিহ্নটা দিলেন কি এরকম ভাবে একটা জাস্ট বিন্দু, ঠিক আছে। দশমিক শব্দটি এসেছে কোথায় থেকে সেটাও আমরা শুনে নেব। দশমিক শব্দটা এসেছে আমাদের একটা লাতিন শব্দ যার নাম হচ্ছে ডেসিমাস, যার নাম কি বলছে, যার নাম হচ্ছে ডেসিমাস, এরকম একটা নাম এখান থেকে কিন্তু এসেছে আমাদের এই দশমিক কথাটা এই ডেসিমাস থেকে। আর এই ডেসিমাস কথার অর্থই কিন্তু হচ্ছে দশম। এইবারে আশা করছি তোমরা বুঝতে পারছো। আমরা প্রথমেই বলেছিলাম যে এই যে দশমিক ভগ্নাংশ নিয়ে আমরা আলোচনা করব, সেই দশমিক ভগ্নাংশের যে হর, ঠিক আছে, এই লব এবং হর নিয়ে ভগ্নাংশ তৈরি, এর হরে কে থাকবে 10 বা 10-এর কোনো পাওয়ারে কিন্তু আমাদের থাকবে, অর্থাৎ 10, 100, 1000, 10,000, জাস্ট এভাবে ডট ডট করে কিন্তু আমাদের এগোবে। তাহলে আমাদের যদি প্রশ্ন করে যে তাহলে দশমিক ভগ্নাংশের সংজ্ঞা আমরা কি দেব, তাহলে ওটাই বলবো যে যে ভগ্নাংশের হরে 10 বা 10-এর ঘাতে সংখ্যা থাকে এবং দশমিক বিন্দু ব্যবহার করে প্রকাশ করা হয়, সেই ভগ্নাংশকে আমরা কি বলবো, দশমিক ভগ্নাংশ বলবো। আচ্ছা, এইবারে আমাদের আরো একটা কনসেপ্ট এখান থেকে আমি একটু দিতে চাইবো তোমাদেরকে, সেটা হচ্ছে যে প্রশ্নটা আমাদের ব্যাখ্যা দিতে আমাদের উপকারে লাগবে আশা করছি আমার এই বিষয়টা, সেটা আমি একটু আলোচনা করার চেষ্টা করছি। দেখো, আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেকটা সংখ্যার, ধরো 3 অঙ্কের, 4 অঙ্কের, 5 অঙ্কের, 10 অঙ্কের, যত বড়ই সংখ্যা আমরা নিই না কেন একক দশক করে, প্রত্যেকটা অঙ্কের কিন্তু দেয়ার আর টু ভ্যালুজ, একটা ফেস ভ্যালু, একটা হচ্ছে প্লেস ভ্যালু, মানে একটা হচ্ছে প্রকৃত মান এবং একটা হচ্ছে তার স্থানীয় মান। যেমন ধরো প্রত্যেকের আমাদের একটা নিজস্ব নাম আছে, রামশ্যাম, যদু, মধু, কালু, ভুলু, এই যে সব নামগুলো আছে, এই নামগুলো কিন্তু আমরা যেখানেই যাই না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তেই যাই না কেন, এটার নাম কিন্তু সেম থাকবে, যে এটার নাম যেগুলো বললাম সেগুলো, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে সেই ব্যক্তিটি যখন স্কুলে যাচ্ছে তখন হয়তো বলছি আমরা যে ভীম হলো এই স্কুলের একজন ছাত্র, আবার ভীম যখন খেলার মাঠে যাচ্ছে তখন বলছি ভীম হলো এই ক্লাবের একজন খেলোয়াড়, আবার সেই ভীম যখন বাড়িতে আসছে ভীম হলো অমুক মানুষের ছেলে। তো জাস্ট ভীম 3 জায়গায় 4 জায়গায় যত জায়গায় যাক না কোনো ভীম ভীমই থাকছে, কিন্তু তার প্লেস পরিবর্তনের সাথে সাথে তার কিন্তু একটা নতুন নতুন মান পাওয়া যাচ্ছে, মানে তার একটা নতুন নতুন এলাকা ভিত্তিক স্থানীয় মান পাচ্ছি। তো সেই গুলো আশা করছি আমরা সকলেই জানি। আমি একটা জাস্ট সংখ্যা দিয়ে হয়তো বোঝাচ্ছি যে 2, 3, 4, 5, 6, ঠিক আছে। আবার কথার কথা আরেকটা হয়তো 2 আমরা নিয়ে নিলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা একে একক, দশক, শতক, তারপরে হাজার, তারপরে অযুত এবং লক্ষ আমরা যদি এই ভাগে ফেলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথম 2টা এককের ঘরে আছে, তারপরে 6টা দশকের ঘরে, 5টা হচ্ছে আমাদের
শতকের ঘরে এইভাবে জাস্ট আছে। তো আমরা সকলেই জানি এই যে 2 আছে, এই 2 এর প্রকৃত মান 2, 6 এর প্রকৃত মান 6, 5 এর প্রকৃত মান 6 এই 5, 4 এর প্রকৃত মান 4, 3 এর 3, 2 এর 2, অর্থাৎ যাকে আমরা যে নামে ডাকছি সেটাই তার ফেস ভ্যালু বা প্রকৃত মান। কিন্তু দেখো এই 2টা বসে আছে কি কোন ঘরে? এককের ঘরে। তাহলে এর স্থানীয় মান কিন্তু হবে 2। কিন্তু এই 2টা বসে আছে আমাদের কোথায়? লাখের ঘরে। তাহলে এর ভ্যালু হবে কিন্তু 2 লাখ। অর্থাৎ বলতে চাইছে যে আমাদের যেখানে আমরা বসবো সেই বসার মান অনুসারে কিন্তু আমাদের ভ্যালু চেঞ্জ হবে। এখানেও 2, এখানেও 2, এখানে এটাকেও আমরা 2 বলে ডাকছি, এটাকেও 2 বলে ডাকছি, কিন্তু এটা এককের ঘরে বসার কারণে এরকে আমরা বলবো এর স্থানীয় মান 2, আর এ লাখের ঘরে বসার জন্য এর স্থানীয় মান হবে 2 লক্ষ। তো এই বিষয়টা নিয়েই কিন্তু আমাদের জাস্ট আলোচনা, যে এই 2টা যদি আমাদের এই 2টা যদি আমাদের এখানে না বসে এই 2টা যদি আমাদের এই অজুতের ঘরে বসতো, তখন আমরা বলতাম এটা হচ্ছে আমাদের 20,000। এই 20 না বসে যদি এখানে বসতো এই 2টা, তখন বলতাম আমরা 2,000। 2 না বসে যদি এখানে বসতো তাহলে বলতাম 200। আর এখানে বসলো তখন বলতাম আমরা এই 2 এর স্থানীয় মান 20, আর এককের ঘরে বসলো তো 2। অর্থাৎ আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখি, যত আমরা যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, যত বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, তত কিন্তু আমাদের এই 1-এর 10 গুণ করে কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে। অর্থাৎ দেখো প্রথমে যখন এই 2টা এখানে বসেছিল তখন তার ভ্যালু ছিল কিন্তু আমাদের 2 লক্ষ। যখন আমাদের অজুতের ঘরে চলে আসলো তখন এর সঙ্গে 1-এর 10 গুণ করে দাও, দেখো একটা শূন্য কেটে গেল, তখন এর ভ্যালু হয়ে গেল কিন্তু আমাদের 20,000। আরো যদি ডান দিকে সরছে তখন আবার এর সঙ্গে 1-এর 10 গুণ করলে তাহলে হয়ে গেল আমাদের কি 2,000। তো জাস্ট যত আমাদের এই দিক থেকে যাচ্ছে তত 10 দিয়ে ভাগ হচ্ছে বা 1-এর 10 দিয়ে গুণ হচ্ছে, বিষয়টা একই। অর্থাৎ আমরা লক্ষ্য থেকে অযুতে যাব, বিভক্ত 10, অথবা এইটাকে আমরা ব্যাখ্যা দিতে পারবো যে 1/10 কি হচ্ছে? গুণ হচ্ছে। অযুত থেকে হাজারে যাব, আবার বিভক্ত 10, বা এইটারই ব্যাখ্যা আমরা দেবো কি বা গুণিত 1-এর 10, যে কোনো একটা, হয় ভাগ 10 বা গুণিত 1/10, বিষয়টা একই। তো এইভাবে যেতে যেতে আমরা কোন ঘর অব্দি যাচ্ছিলাম? একক পর্যন্ত যাচ্ছিলাম। এবার এককের পরে যদি আমাদের আবার 10 দিয়ে ভাগ করতে হয়, তখন আমাদের আবার নতুন একটা ভগ্নাংশের আবিষ্কার হচ্ছে, তখনই তার নাম হচ্ছে আমাদের এই দশমিক ভগ্নাংশ। তাহলে আমাদের দশমিক ভগ্নাংশকে আরো একটা সুন্দর ব্যাখ্যা আমরা দিতে পারবো, যে কোনো সংখ্যাকে এক ঘর যদি ডান দিকে সরাই তাহলে তার যে স্থানীয় মান, সেই স্থানীয় মান পূর্বের মানের 1-এর 10 গুণ হয়, এবং 2 ঘর যদি আমরা ডান দিকে সরাই তাহলে হবে 1/100 গুণ। অর্থাৎ দেখো আমরা যদি এইখান থেকে লক্ষ থেকে যদি হাজারে নিয়ে আসতাম তখন এর ভ্যালু কিন্তু 2000 হয়ে যাচ্ছিল, 2,20,000, 2000। অর্থাৎ আমরা যেমন যেমন নিয়ে যাব তেমন তেমন কিন্তু আমাদের চেঞ্জ হবে। অর্থাৎ এককের পরে যখন আমরা আরো এক ঘর যাব, অর্থাৎ আরো 1-এর 10 দিয়ে গুণ হবে, তখন যে ঘরটা পাবো সেই ঘরটাই হবে আমাদের দশাংশ। এবং এই পূর্ণ, এই দিকটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা আর এই দিকটা হচ্ছে আমাদের দশমিক, এবং এই পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যাকে একসঙ্গে রাখার জন্যই তখন আমাদের এই যে দশমিক বিন্দু আমাদের আবিষ্কার হয়েছে সেটাকে কিন্তু আমাদের বলতে হবে। অর্থাৎ আমরা যদি খুব ব্যাখ্যা আরো ভালোভাবে বলি তাহলে বলবো দশমিক ভগ্নাংশের কিন্তু দুটো অংশ, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে আমাদের কিন্তু তার দশমিক সংখ্যা। তো এই হচ্ছে আমার বলার বিষয়বস্তু। অর্থাৎ এর পরে যদি আমরা দশাংশের পরে যদি আরো 10 দিয়ে আমরা ভাগ করে যাই তাহলে আমরা কিন্তু এখানে কি পাবো? তাহলে এখানে পাবো কিন্তু আমরা শতাংশ। ঠিক আছে, শতাংশের পরে আরো 10 ঘর ওইদিকে যদি আরেক ঘর যায় তখন আমরা পাবো সহস্রাংশ। তো এইভাবে কিন্তু আমাদের ভাগগুলো চলবে। তাহলে আমাদের যদি এক্সপার্ট প্রশ্ন করেন যে আপনি বাচ্চাকে কি করে বোঝাবেন যে এই দশমিক ভগ্নাংশ, তখন আমরা বাচ্চাকে বলবো, দেখো আমরা যখন সিঁড়ি বেয়ে ওপর থেকে নিচে নামি, একটা সময় না একটা সময় তো আমার সিঁড়ি শেষ হবে, তখন আমরা কি পেয়ে যাব? আমাদের মেঝে পেয়ে যাব। ঠিক ওই রকম ভাবে আমরা যেমন একটার পর একটা যখন একটার পর একটা যখন সিঁড়ি শেষ হতে হতে লাস্ট সিঁড়ি চলে এসেছি, তুমি বলছো না আরো একটা আমার সিঁড়ি দরকার, তখন আরো একটা সিঁড়ি দেওয়ার জন্য আমাদের নতুন আবার একটা কি করতে হবে? ঘর তৈরি করতে হবে। এবং এই ঘরটা কিন্তু আগের মতন হবে না, মানে তোমার মেঝেতে চলে এসেছো, তোমার সিঁড়ির প্রয়োজন, অতএব তোমাকে মাটি খুঁড়ে কিন্তু আবার নিচে সিঁড়ি বানাতে হবে। ঠিক ওই রকম ভাবে আমাদের কিন্তু সেই রকম ব্যাপার, আরো একটা নতুন ঘর আমাদের নিয়ে আসতে হবে এবং তার জন্য আমাকে কিন্তু
এই বিষয়টাকে কিন্তু ইউজ করতে হবে। আর এর নামই হচ্ছে আমাদের কি দশমিক বিন্দু। আর এই দশমিক বিন্দুকে নিয়ে যে ভগ্নাংশটা তৈরি হচ্ছে সেটার নামই হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ। তো এই ছিল আমার একটা ছোট্ট প্রচেষ্টা। উদ্দেশ্য একটাই, যাতে তোমাদের ইন্টারভিউটা খুব সুন্দরভাবে তোমরা দিয়ে আসতে পারো এবং খুব সুন্দরভাবে তোমাদের যে 5-10 মিনিট তোমরা যেন কাটাতে পারো। আরো একবার তোমাদেরকে সকলকে বলবো, এই যে সুযোগ আসছে এই সুযোগটা কিন্তু তোমরা হেলায় হারিও না। আজ হোক কাল হোক নোটিফিকেশন কিন্তু আসবে এবং সম্ভাবনা খুব তাড়াতাড়ি আছে। হয়তো ওবিসি কেসটা নিয়ে তোমরা চিন্তা করছো, ওটা কোনো হয়তো আহ, বড় ব্যাপার না বলাও ভুল, কারণ ওটার জন্য অনেক কিছু আটকে আছে অবশ্যই। তো আশা করা যায় সেটা দ্রুত সমাধান হবে, কারণ একটা রাজ্যের এত বড় একটা অ্যাডমিনিস্ট্রেটিভ দিক অন্ধকারে কিন্তু যেতে পারে না একটা কেসের কারণে। তো সেই কারণে আমি বলবো এটা সরকারেরই যথেষ্ট ইচ্ছা থাকবে যে এটা যত দ্রুত সমাধান করা যায়। কেন বলছি, কারণ তুমি ভাবছো যে না আমি প্রাইমারি টিচারের জন্য খাটছি, আমার নিয়োগটা হচ্ছে না। তোমার নিয়োগ বলে না, দেখো ভালো ভালো বিভিন্ন যে ডাব্লিউবিসিএস অফিসারদের যে নিয়োগগুলো হয় সেই নিয়োগগুলো হয়তো কোথাও বন্ধ হয়ে পড়ে আছে, পুলিশের রিক্রুটমেন্ট বন্ধ হয়ে পড়ে আছে। তাহলে তো এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমাদের পুরো সিস্টেমটাই ভেঙে পড়বে, তাই না? তো সেই জন্য ওবিসি কেস নিয়ে তোমাদের মাথা ব্যথা করার কোনো দরকার নেই। আজ হোক কাল হোক সেটা সমাধান হয়ে যাবে, এবং সমাধান হয়ে গেলে কিন্তু খুব দ্রুত তোমাদের নোটিফিকেশন কিন্তু আসবে। যেটা আমার ঠিক না, তোমাদেরই পরিচিত তোমাদের বন্ধুর একটা ভিডিও বার্তা দেখছিলাম। তো সেই কারণে বলবো তোমরা তোমাদের প্রস্তুতিকে অনেক জোরালো করো। এই সুযোগটা ভেবে নাও তোমার জীবনের শেষ সুযোগ, দিয়ে কিন্তু একদম ঝাঁপিয়ে পড়ো। তো সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের শুভকামনা চেয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।